আমি অনেক কথা বলেছি, কিন্তু আমার পরে যখন দাদা বললেন, শঙ্করদা বললেন যে ঠাকুরের কথা, যখন তিনি সব কথা বললেন মনে হচ্ছিল যেন প্রতিটা কথা তিনি আমাকে বলছেন। তিনি প্রত্যেকটা সময় বলছেন যে মানে সকালবেলা উঠতে হবে, ইষ্টবিধি করতে হবে, নাম প্রার্থনা করতে হবে, বিকালে নাম প্রার্থনা করতে হবে। কিন্তু বিশ্বাস করেন, আমার মনে হয় আমার ওখানে ভুল ত্রুটি আছে।
যার জন্য এই কথাগুলো আমি বলতে চাই, কিন্তু বলার কারণটাই আমার যে আমি যখন বলবো আমার ভিতরে তো একটা এরকম বোধ হবে যেটা আমি তো করি না, কিন্তু আমি বলতেছি, তার মানে কি আমাকে পরের দিন থেকে ওই জায়গাটা ঠিক করতে হবে। কালকে দাদা যখন বারবার বলতেছিলেন, আজকে কিন্তু আমি অনেকটা সকালে উঠেছি এবং আমি অনেক আগে ইষ্টবিধি করেছি, কিন্তু আমি জানি আমার কোথায় ভুল, কিন্তু এই ভুলটা অনেকে মেনে নিতে পারে না। এই আমাকে নিজেকে দিয়ে বলছি, আমি ভাবি যে আমি সঠিক, আসলে আমি তো সঠিক না। প্রত্যেকটা সময় আমি যখন চলছি আমি জানি যে এটা আমার ভুল, কিন্তু তবুও চেষ্টা আমি করতে পারি, কিন্তু কখনো কখনো কি হয়, আলস্যতার কারণে হয়ে ওঠে না। আপনারা সবাই হয়তো বলবেন সস্তেনীয় মানুষ এরকম কথা বলতেছে, বলাটা ঠিক না। যেটা আমি করি না আমি সেটাই বলছি। কেন এই কারণে বলছি, আমি যেন ওই কাজটা আরো ভালোভাবে করতে পারি। আরো ভালো করলে কার হবে ভালো? আমারই তো হবে ভালো। তো এই কারণে এই যে মানুষ বলে না প্রত্যেকটা সৎসঙ্গে যাওয়া উচিত, এই কারণেই যাওয়া উচিত। প্রত্যেকটা মানুষের ভুল ত্রুটি দেখবেন ওই সৎসঙ্গের ওই আলোচনার মাধ্যম দিয়েই আসে। আসলে গান বাজনা তো নাম মাত্র। গান বাজনা এই কারণেই হয় যে আমরা এক এক জায়গার থেকে আসি, মনের মধ্যে এমন এমন চিন্তা নিয়ে আসি যে ঠাকুরের এখানে বসে হয়তো ওই চিন্তাই আমার থাকবে, কারো কথা মানে ঠাকুরের কথা তখন শুনতেই ইচ্ছা করবে না। সেটাই আমি বলার চেষ্টা করছি যাতে আমি সেটা করতে পারি। আমার ক্ষেত্রে তো বেশি করে আরও অ্যাপ্লিকেবল, আমি তো আরোই কিছুই করা হয়ে ওঠে না। ফলে বিশেষ কিছু করেই তো পাওয়া যায় বা করেই তো পাওয়া যায়, যেহেতু আমি করিও না, হয়ে উঠতে পারি। কিন্তু আমার যেটা একটা গল্প আমার ঠাকুরের মনে পড়ছে, আমি সেটুকুই বলার চেষ্টা করি। কয়েকদিন আগে পড়া হয়তো খানিকটা ফটোগ্রাফি হতে পারে যে ঠাকুর ঠিক কীরকম ছিলেন, কীরকম চাইতেন, আমাদের বর্ণনাটা কী সেটা বলেছেন। কারণ ঠাকুরের কাছে যারা বসতেন, আলোচনা শুনতেন, সেই আলোচনার মধ্যে দিয়ে প্রত্যেক দিনের যে আলোচনা সেটার মধ্য দিয়েই যেটা ও বলছিল যে কীভাবে আমরা চলবো, এই ব্যাপারটা বোঝা পরিষ্কার হয়ে যায়। একটা ঘটনা আমার মনে পড়ছে, আমি যেটা পড়েছিলাম সেটা বলি। ঠাকুরের কাছে এসেছেন, ঠাকুর তখন আছেন অবিভক্ত বাংলার হিমায়তপুরে, পাবনার হিমায়তপুরে। ঠাকুরের কাছে এসেছেন মুক্তাগাছার জমিদার যতীন বিমল চৌধুরী। তিনি যখন আসছেন মোটর গাড়ি করে, মানে চার চাকা, সেই তখনকার দিনের মোটর গাড়ি করে তিনি ধুলো উড়িয়ে এসে প্রবেশ করলেন ঠাকুরের সামনে। তার নায়ক প্রবস্তা যারা আছে তারা সব কার্পেট বিছিয়ে দিলেন। কার্পেট বিছিয়ে দিয়ে ঠাকুরের সামনে একটার পর একটা টিফিন ক্যারিয়ার ঠাকুরের সামনে তারা রাখেন, এবং সেই টিফিন ক্যারিয়ার দিয়ে খুব সুন্দর একটা খুশবু মানে গন্ধ বেরিয়ে আসছে। তো ঠাকুর স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলেন যে কী নিয়ে এসেছে, মানে উনি জিজ্ঞেস করছেন কী নিয়ে এসেছেন আপনি। তখন বললেন যে এই বাংলার বিভিন্ন জায়গা যে প্রসিদ্ধ বিখ্যাত মিষ্টিগুলো আছে ঠাকুর আপনার ভোগের জন্য আমি সেগুলো নিয়ে এসেছি। তো এই 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 সেই সময়কার দিনে একটা মোটর কার ওইখানে ঢুকেছে, ফলত ওখানকার গ্রামবাসীরা তারা ছোটো বাচ্চা মাঝারি সব রকমের মানুষজন সেটা ভিড় করে গোল করে দাঁড়িয়ে পড়েছে।